আজকে নতুন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে আমি একদম ট্রায়াল ক্লাস যখন নিয়েছিলাম তখন দেখাইছিলাম। এটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার, ম্যাথ সেকেন্ড পেপার কমপ্লেক্স নাম্বার বা বাংলায় বললে জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। সো এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাটা অ্যাকচুয়ালি কী? সো কমপ্লেক্স বা জটিল এই কথাটা মানে কি? মানে ধরো অনেক তোমার যখন কোনো একটা জিনিসে অনেক টাইপের জিনিস মিক্স করা থাকে, আমরা বলি যে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন বা একটা জটিল অবস্থা। ওকে, সো নামটা অনেকটা মানে এই জিনিসটার একটা আইডিয়া দেয় যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে আলাদা আলাদা টাইপের নাম্বারের একটা কম্বিনেশন। এখন কোন টাইপের নাম্বারের কম্বিনেশন? আমরা এ পর্যন্ত যত ধরনের নাম্বার শিখছি সব নাম্বারগুলো ছিল একটা নাম্বার লাইনে। আমরা দেখতাম যে এরকম তোমার একটা নাম্বার লাইন থাকে, যেটা লেফট সাইডেও ইনফিনিটি পর্যন্ত, আবার রাইট সাইডেও ইনফিনিটি পর্যন্ত, একদম মাঝখানে হচ্ছে 0, দেন 1, দেন 2, দেন 3, এরকম একদম ইনফিনিটি পর্যন্ত যায়। আর এই সাইডে হচ্ছে নেগেটিভ নাম্বারগুলো, -1, -2, -3, -4, এরকম ডট 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 দিয়ে একদম নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। সো এইগুলো ছিল হচ্ছে আমাদের রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বারস বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে যাদেরকে এই লাইনটার উপরে আমি কোথাও লোকেট করতে পারবো। লাইক আমার যদি একটা নতুন মানে আমাকে যদি একটা নাম্বার লোকেট করতে বলে যে এই নাম্বারটা হচ্ছে 2.66, তাহলে আমি এটাকে বলবো যে এটা হচ্ছে এই যে 2 আর 3 এর মাঝখানে কোথাও আছে, এইখানে, এটা হচ্ছে সেই নাম্বারটা। আবার যদি আমাকে বলা হয় যে -3.5, এই নাম্বারটা কোথায় আছে? এই নাম্বারটা আছে দেখো এই -3 আর -4 এর মাঝখানে কোথাও, ঠিক আছে? এটা হচ্ছে -3.5। সো আমরা সব নাম্বারকে চাইলে নাম্বার লাইনে এক্সপ্রেস করতে পারি, মানে যারা রিয়েল নাম্বার আছে। আমরা এই পর্যন্ত যত নাম্বার পড়ছি সবাই ছিল রিয়েল নাম্বার। এখন তোমার স্কোয়ার রুট অফ -1, এইটা আমরা আগে কখনো বের করে দেখি নাই, বা এটা বের করা যায় না। আমরা জানি যে নেগেটিভ মানে কোনো কিছুকেই স্কোয়ার করে কখনো নেগেটিভ পাওয়া যায় না। বাট আমি বলতেছি যে আমার স্কোয়ার রুট অফ -1 এরকম একটা নাম্বার আমার দরকার, সেই নাম্বারটাকে আমি নাম দিলাম, নাম্বারটা হচ্ছে আই। এখন এরকম নাম্বার তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল না। সো এর জন্য এই টাইপের নাম্বারকে আমরা বলি ইম্যাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইম্যাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা মানে যেটার বাস্তবে কোনো এক্সিস্টেন্স হয় না। সো স্কোয়ার রুট অফ -1 সেটাকে আমরা নাম দিছি আই ফর ইম্যাজিনারি বা কাল্পনিক। এখন একটা ইম্যাজিনারি নাম্বার, সেটাকে আমি রিয়েল নাম্বারে তো দেখাইতে পারবো না, কারণ আমার যত রিয়েল নাম্বার ছিল সবাই এই নাম্বার লাইনে ছিল। বাট আমি এই ইম্যাজিনারি নাম্বারটাকে তাহলে কোথায় দেখাবো? সো আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমাদের রিয়েল নাম্বার লাইনে কাজ হচ্ছে না, মানে আমরা এখানে রিয়েল নাম্বারের যে লাইন সেইটা দিয়ে আমাদের বেনিফিট হচ্ছে না, মানে আমরা এখানে নেগেটিভ স্কোয়ার রুট অফ -1 বা আইকে এখানে কোথাও আঁকতে পারবো না। সো আমরা এক কাজ করি, আমরা এখানে নতুন একটা মানে রিয়েল নাম্বার লাইনের পাশাপাশি নতুন একটা লাইন ইন্ট্রোডিউস করি, বা নিজেরা একটা নতুন লাইন ড্র করি। সেই লাইনটা ধরো এইখান থেকে এদিকে, ঠিক আছে, এখান থেকে এদিকে। আর এখানে তোমার এই রিয়েল নাম্বার যারা, তারা হচ্ছে এই লাইনটার উপর। আর আমি নতুন একটা লাইন বিল্ড করলাম, যে লাইনটা হচ্ছে রিয়েল নাম্বার লাইনের উপর আমি পারপেন্ডিকুলার করে ড্র করছি, ঠিক আছে? এইটা আমার চয়েস। ধরো আমি প্রথম কমপ্লেক্স নাম্বার নিয়ে মানে কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমি কিছু থিওরি ডেভেলপ করতেছি। সো আমি কি করলাম, রিয়েল নাম্বার লাইন আগে থেকেই ছিল, একদম এনশিয়েন্ট টাইম থেকেই ছিল। আমি কি করলাম, ইমাজিনারি নাম্বারগুলোর জন্য একটা নতুন লাইন ড্র করলাম, যে লাইনটা হচ্ছে এই রিয়েল নাম্বার লাইনের 0 দিয়ে পাস করে অ্যান্ড এটার উপর পারপেন্ডিকুলার বা লম্ব। সো আমি বললাম এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষ। আর নিচের যে লাইনটা আগে থেকেই ছিল সেটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, রিয়াল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ। সো আমরা এই লাইনটা দিয়ে এখন ওই নাম্বারটাকে মানে শো করতে পারবো। মানে আমি বললাম
যে ইমাজিনারি নাম্বারগুলো হচ্ছে এইটা হচ্ছে তাদের ইউনিট বা একক, এটা হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বারের ইউনিট বা একক। সো ফার্স্ট যে ইমাজিনারি নাম্বারটা সে হচ্ছে এইখানে সিচুয়েটেড, এইখানে, এটাকে আমি বলতেছি আই। তাহলে এর পরেরটা হবে কি 2i, মানে ডাবল লেংথ, এখান থেকে 1 ইউনিট দূরে আছে i, দেন আছে 2i, দেন 3i, দেন 4i, আর নিচের দিকে নামলে -i, -2i, -3i, -4i, এভাবে নিচের দিকেও যেতে থাকবে। সো আমরা একটা নতুন নাম্বার সিস্টেম বানাইলাম যেখানে শুধু একটা লাইন না, এখানে হচ্ছে একটা প্লেন। আমরা এতদিন যত নাম্বার দেখতাম তারা সবাই একটা লাইনের উপর থাকতো, বাট এখন তারা একটা সমতলের উপর থাকে বা একটা প্লেনের উপর থাকে। এই প্লেনের উপর এক একটা জায়গায় এক একটা নাম্বার ইন্ডিকেট করে, ঠিক আছে? এখন তাহলে এইগুলাকে আমরা বলতেছি কি ইমাজিনারি অ্যাক্সিসের উপর নাম্বার। সো যেই সব নাম্বারে এই আইয়ের সাথে ধরো কোনো কিছু মাল্টিপ্লাই করা থাকে, ধরো mi, এম হচ্ছে একটা রিয়েল নাম্বার, ধরো এম হচ্ছে 2 আর আই হচ্ছে আই, ঠিক আছে? সো এটা একটা রিয়েল নাম্বার। সো একটা রিয়েল নাম্বার যখন একটা এই আইয়ের সাথে মাল্টিপ্লাইড থাকবে তখন আমরা সেই টাইপের নাম্বারকে কি বলি ওভারঅল? এই টাইপের নাম্বারটাকে আমরা তখন বলি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? আর রিয়েল নাম্বার হচ্ছে যাদের জাস্ট এরকম 1 2 3 4 বা যে কোনো একটা, মানে এতদিন আমরা যেই টাইপের নাম্বার দেখে আসছি সেগুলোই, ওকে? সো এখন ইমাজিনারি নাম্বার হচ্ছে যখন আই এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড থাকে, লাইক 2 বা -3 অথবা 4, যে কোনো কিছু মাল্টিপ্লাইড থাকলে সেইগুলোকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারগুলো কোন লাইনের উপর থাকে? ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। আর বাস্তব সংখ্যাগুলো বা রিয়েল নাম্বারগুলো কোথায় থাকে? রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ। এখন কমপ্লেক্স নাম্বার তাহলে কারা? কমপ্লেক্স নাম্বার হচ্ছে আমি যদি একটা রিয়েল নাম্বারের সাথে, লাইক এই যে এই রিয়েল নাম্বারটা আমি চুজ করলাম 3, একটা রিয়েল নাম্বারের সাথে একটা ইমাজিনারি নাম্বার আমি যদি প্লাস করি, সো আমি এখানে আরেকটা ইমাজিনারি নাম্বার চুজ করলাম হুইচ ইজ 4i। সো 3 এর সাথে আমি যদি 4i অ্যাড করি তাহলে আমরা এইখানে এই দুইটা মিলে একটা নাম্বার পাচ্ছি। এই পুরা নাম্বারটাকে বলা হয় একটা কমপ্লেক্স নাম্বার। এটাকে কমপ্লেক্স বলা হচ্ছে কারণ এটা রিয়েল আর ইমাজিনারির মানে মিক্স করা, ঠিক আছে? রিয়েল নাম্বারও আছে আবার একটা ইমাজিনারি নাম্বারও আছে, সো একটা কমপ্লেক্স সিচুয়েশন। সো এই টাইপের নাম্বারকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার, ওকে? সো একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আই বি। আচ্ছা একটু দাঁড়াও, ওকে? সো এখন দেখো যে তোমার কমপ্লেক্স নাম্বারটা আর একবার একটু রিপিট করি, আমার নেটে হয়তো প্রবলেম ছিল। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা নাম্বারে যখন একটা রিয়েল নাম্বার, দেখো একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আর একটা ইমাজিনারি নাম্বার একসাথে থাকে, তখন সেই টাইপের নাম্বারকে আমরা কি বলি? কমপ্লেক্স নাম্বার। ইমাজিনারি নাম্বারের বাংলা হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? সো এই ওভারঅল পুরো নাম্বারটাকে কি বলা হয়? একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, ওকে? এখন এই কমপ্লেক্স নাম্বারটা দেখো, মানে এখানে a প্লাস আই বি, এখন এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি এখানে কোথায় ড্র করব? আমাকে যদি জাস্ট 4i ড্র করতে বলা হয় আমি বলবো যে এটা এইখানে। জাস্ট যদি 3 ড্র করতে বলা হয় তাহলে আমি বলবো সেটা এইখানে। তাহলে 3 + 4i এই নাম্বারটা কোথায় আছে? সো কমপ্লেক্স নাম্বারের নিয়মটা হচ্ছে যে আমি এটার যে রিয়েল যে অংশটা থাকবে আমি রিয়েল অ্যাক্সিসের দিকে তত ঘর যাব, আর এটার ইমাজিনারি যতটুকু থাকবে আমরা ইমাজিনারি অ্যাক্সিসের দিকে তত ঘর যাব। সো আমি এখানে ফার্স্টে 3 ঘর আসলাম, দেন এখানে আছে 4, সো আমি উপরের দিকে 4 ঘর যাব। এই যে পজিশনটা আমরা পাচ্ছি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স নাম্বার 3 + 4i। মানে নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি একটা পয়েন্ট এই প্লেনে, মানে যে কোনো কমপ্লেক্স নাম্বার হচ্ছে এই প্লেনের এক একটা পয়েন্ট। জাস্ট লাইক আমরা এই যে আগের চ্যাপ্টার স্ট্রেট লাইনে যেটা পড়ে আসছিলাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি যেরকম, কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেরকম একইভাবে এইখানেও কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা এটাকে বলতাম কি 3, 4, বাট কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন বলবো তখন এটা হচ্ছে কি 3 + 4i।
আবার দেখো এটা যদি ভেক্টর হইতো তাহলে তুমি এটাকে কি বলতা 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আই হোপ তোমরা রিলেট করতে পারতেছো, মানে সবগুলো অ্যাকচুয়ালি একই টাইপের, ঠিক আছে? সবারই একটা এক্স অ্যাক্সিস থাকে আর একটা ওয়াই অ্যাক্সিস থাকে। ওকে, জিনিসগুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। মানে রিয়েল নাম্বারের এই যে কমপ্লেক্স নাম্বারের রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিসের যে ব্যাপারটা, এটা কাইন্ড অফ তোমার আমরা যখন স্থানাঙ্ক পড়ছি বা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি সেইটার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মতোই, মানে একই রকম তারা। একটা কোঅর্ডিনেট জিওমেট্রি যখন পড়ি তখন আমাদের এখানে কি থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকতো। আমরা এক্স অ্যাক্সিস বরাবর কিছু নাম্বার লিখতাম 1 2 3 4, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কিছু নাম্বার থাকতো। হ্যাঁ জোহায়ের বলো। বিটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিসের দিকে আমি যত ঘর যাব। বি যদি ধরো 3 হয় তার মানে আমি এদিকে 3 ঘর আগাচ্ছি, 3 ঘর, ঠিক আছে? আর এটা আরেকটা হচ্ছে যে একটা ইমাজিনারি নাম্বার হচ্ছে আই এর সাথে যদি কোনো একটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করা থাকে সেটাকেই আমরা ইমাজিনারি নাম্বার বলি। এই এ প্লাস আইবি পুরোটাই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। আচ্ছা, সো দেখো কোঅর্ডিনেট জিওমেট্রির যে থিওরিগুলো ছিল সেটার সাথে কিন্তু এটা একই রকম। আমাকে যদি বলা হতো যে 3,4 এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করো, সেটা কোথায় আছে? এদিকে 3 ঘর আর এদিকে 4 ঘর, এইখানে। সো এই পয়েন্টটাকে আমরা কি লিখতাম তখন? 3,4। বাট যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন এই পয়েন্টগুলো আর পয়েন্ট না, তারা এক একটা নাম্বার। সো আমরা তখন এইটাকে বলি যে এটা একটা কমপ্লেক্স নাম্বার উইচ ইজ 3 + 4i, 3 + 4i, ঠিক আছে? সো তোমাদের একটা আইডিয়া আসলো যে এই জিনিসটা অনেকটা কোঅর্ডিনেট জিওমেট্রির মতোই। ওকে, এখন আমরা আস্তে আস্তে এগুলো ডিটেলস দেখব। আর এখানে আমরা এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে বলি ওয়াই অ্যাক্সিস, বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা এটাকে বলি রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। তোমার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিসকে শর্টে লেখা হয় আর ই, আর ইমাজিনারি অ্যাক্সিসকে সংক্ষেপে বা শর্টে লেখা হয় আই এম। মানে এক্স ওয়াই লেখা যাবে না এখানে, যে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এটা করা যাবে না। তাদের মধ্যে সবই একই রকম, বাট তাদেরকে আলাদা নোটেশন দিয়ে লিখতে হবে। এখন আসি কমপ্লেক্স নাম্বার রিলেটেড আরও কিছু ডিটেলস ডিসকাশন। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি একটা রিয়েল নাম্বার প্লাস একটা ইমাজিনারি নাম্বার, এ প্লাস আইবি। আর কমপ্লেক্স নাম্বারকে ইউজুয়ালি জেড দিয়ে এক্সপ্রেস করা হয়। সো আমি বললাম জেড একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এ প্লাস আইবি। যেমন আমরা একটা পয়েন্টকে সচরাচর কী দিয়ে লিখি? পি দিয়ে। পি হচ্ছে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই। সিমিলারলি কমপ্লেক্স নাম্বার এক্সপ্রেস করা হয় বেসিক্যালি জেড দিয়ে, অথবা তুমি অন্য যে কোনো কিছু ইউজ করে লিখতে পারো। ওকে, সো জেড প্লাস আইবি হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এটার এই এ কে বলা হয় রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, আর এই আইবিকে বলা হয় কি? ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আর এখানে এই যে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব অংশ। রিয়েল পার্ট বা বাস্তব অংশ। কোনো একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল অংশ বা বাস্তব অংশ কত সেটা বোঝার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে আর ই। সেটাকে লেখা হয় আর ই, আর ই অফ জেড ইকুয়ালস তাহলে এ। মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সামনে আমি যদি আর ই লিখি, এটা বোঝাচ্ছে যে আমি ওই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল অংশটা জানতে চাই। সো রিয়েল অংশ অফ জেড ইজ ইকুয়াল টু এ। আর এইখানে এই যে বি যেটা আছে, আই এর সাথে যেটা মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, এটা তো একটা রিয়েল নাম্বার, রাইট? এই বিকে বলা হয় তার ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। দেখো ইমাজিনারি নাম্বার একটা আর ইমাজিনারি পার্ট আরেকটা, ঠিক আছে? ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। সো এটার জন্য একটা ফাংশন আছে যে আই এম, এটাকে বলা হয় আই এম। আমি যদি এই ফাংশনটার মধ্যে একটা কমপ্লেক্স নাম্বার ইনপুট দিই, তাহলে এটা বোঝায় যে এই কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট কত। ইমাজিনারি পার্ট হচ্ছে বি। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি রিয়েল অফ জেড ইজ ইকুয়াল টু এ, ইমাজিনারি অফ জেড ইজ ইকুয়াল টু বি। সো
এখন ধরো আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4i, ঠিক আছে, z ইকুয়ালস 3 মাইনাস 4i। এখন বলো তো যে এই কমপ্লেক্স নাম্বারটা রিয়াল নাম্বার কোনটা, এই কমপ্লেক্স নাম্বারটা রিয়াল নাম্বার কোনটা, 3। তারপর এই কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি নাম্বার কোনটা, মাইনাস 4i, শুধু 4i না, এটা হচ্ছে মাইনাস 4i। আর এই কমপ্লেক্স নাম্বারটার রিয়াল পার্ট কত বা বাস্তব অংশ কত বলো, কত হবে এটা? আর এটার ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ কত? -4। হ্যাঁ, এটাই। সো আই হোপ এবার সবার এই ডিফারেন্সগুলো ক্লিয়ার হয়েছে। একটা কমপ্লেক্স নাম্বারের রিয়াল নাম্বার আর রিয়াল পার্ট একই, বাট তার ইমাজিনারি নাম্বার আর ইমাজিনারি পার্টটা আলাদা, মানে আই ছাড়া যেটা থাকে সেটাই হচ্ছে তার ইমাজিনারি পার্ট। বুঝতে পারছো? ওকে, সো এখন এইগুলো আমরা ক্যালকুলেটারে বের করতে পারি। আমাদের ক্যালকুলেটারে কমপ্লেক্স মোড নামে একটা মোড আছে, যার কাছে যে ক্যালকুলেটার আছে একটু বের করো। সো তোমার ক্যালকুলেটারে এই মেনু বাটনে প্রেস করো। প্রেস করার পর এখানে দেখো একটা অপশন আছে লেখা টু কমপ্লেক্স, অথবা তোমার কাছে যদি এই ক্যালকুলেটরটা থাকে তাহলে এটার এই 2 নাম্বার অপশনটা চুজ করো, কমপ্লেক্স চুজ করলাম। এখন দেখো তোমার ক্যালকুলেটরে এইখানে একটা আই লেখা উঠতেছে, বুঝছো, এখানে একটা আই লেখা উঠছে। এখন হ্যাঁ, তাহলে ওইটাই। সো এখন তুমি এখানে ধরো একটা কমপ্লেক্স নাম্বার এন্ট্রি করলা, ধরো এই কমপ্লেক্স নাম্বারটাই 3 মাইনাস 4i। এখানে দেখো ইঞ্জিনিয়ার নামে একটা বাটন আছে, ইএনজি, এইটার উপরে আই লেখা আছে। সো এটা প্রেস করলেই তুমি 3 মাইনাস 4i পাবা, ঠিক আছে। সো এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখন তুমি চাচ্ছ যে এইটার রিয়াল পার্ট কতটুকু। সো রিয়াল পার্ট বের করার জন্য এখানে এই যে অপশনে ক্লিক করো, দেখো 3 নাম্বার একটা অপশন আছে রিয়াল পার্ট। আর তোমাদের যাদের ক্যালকুলেটর 991 ES প্লাস, সেটাতে দেখবা এই অপশন বাটনটা নাই। সেটার জন্য দেখো এই 5-এর উপর কমপ্লেক্স লেখা আছে, বা 2-এর উপর দেখো একটা জায়গায় কমপ্লেক্স লেখা। সো শিফট প্রেস করে ওই বাটনটা প্রেস করো, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, আমি ওই ক্যালকুলেটরটা একটু ওপেন করে দেখাই। এই ইমাজিনারি নাম্বারটার আইটা বাদ দিলে যা থাকে সেটা ক্লিয়ার। সো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা এই যে একটা প্লেনের উপর আঁকি, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতোই রিয়াল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস দিয়ে বানানো, এই প্লেনটার একটা নাম আছে। এই প্লেনটাকে বলা হয় আর্গন্ট প্লেন, আর্গন্ট প্লেন, বা বাংলাতেও আর্গন্ট প্লেন। আর একটা পয়েন্টকে এরকম একটা আর্গন্ট প্লেনে আঁকাকে, ধরো এখানে একটা পয়েন্ট আঁকলা, তারপর এখানে আরেকটা পয়েন্ট আঁকলা 4 প্লাস 2i, এই ড্রয়িং করাটাকে বলা হয় আর্গন্ট ডায়াগ্রাম, আর্গন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। সো আর্গন্ট প্লেনে আমরা অ্যাকচুয়ালি আর্গন্ট ডায়াগ্রাম আঁকি। আচ্ছা, এখন একটা কমপ্লেক্স নাম্বারের তোমার বেসিকগুলো বুঝলাম, যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি স্কোয়ার রুট অফ -1 থেকে আসে, ঠিক আছে। একটা স্কোয়ার রুট অফ -1কে আমরা আই দিয়ে লিখি, আর সেটাই হচ্ছে ইমাজিনারি নাম্বার। সো এইখান থেকেই বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারের সূচনা হয়। এখন আমরা আস্তে আস্তে আরও কিছু আইডিয়া ডেভেলপ করবো, দেখো। সো কমপ্লেক্স নাম্বার একদম প্রথম যে স্টেটমেন্টটা আমরা করে আসছি সেটা হচ্ছে যে স্কোয়ার রুট অফ -1কে আমরা বলতেছি আই। এই জিনিসটা মানুষের মাথায় কখন আসছে, কখন এই চিন্তাটা আসছে? মানুষ যখন দেখছে যে সে যখন x² + 1 = 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা সলভ করতে যায়, তখন x² = -1 চলে আসে। সো তখন চিন্তা করছে যে এমন কোনো নাম্বার তো নাই যাকে স্কোয়ার করলে -1 পাওয়া যায়, মানে এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটাকে স্কোয়ার করলে -1 পাওয়া যায়। সো আমরা তাহলে নতুন এক ধরনের নাম্বার ইনভেন্ট করি, যে নাম্বারটার নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর সেইটাকেই আমরা বলছি যে সেটাই হচ্ছে আই, যাকে স্কোয়ার করলে -1 আসে। আইকে কি দেখা যায়? না,
আইকে আমি কোনোভাবেই ভিজুয়ালাইজ করতে পারবো না, বাট আইয়ের অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি আস্তে আস্তে সেগুলোতে আসবো। মানে আমি এই আইয়ের চেহারা কেমন কিছুই জানি না, বাট জানি যে আইকে স্কোয়ার করলে বা দুইটা আই মাল্টিপ্লাই করলে -1 আসে, এটা এরকম একটা উইয়ার্ড নাম্বার। আচ্ছা, এখন এই আই এর কিছু প্রপার্টি আমরা দেখব। আমরা এখানে একটা স্মল আর্গন ডায়াগ্রাম এঁকে রাখি, বা একটা আর্গন প্লেন এঁকে রাখি। এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো একটা আমরা বলছি যে আই হচ্ছে সবচেয়ে বেসিক ইমাজিনারি নাম্বার, সবচেয়ে ছোট, মানে হ্যাঁ বলো। আর্গন ডায়াগ্রাম হচ্ছে এই যে চিত্রটা দেখতেছো, ছবিটা দেখতেছো, এটাকে আর্গন ডায়াগ্রাম বলে। ওকে, সো এই আই হচ্ছে এইখানে সিচুয়েটেড, এটাকে আমরা কি বলি, আই। ঠিক আছে, সো আমি আইকে এইখানে আর্গন প্লেনের উপর এক জায়গায় আঁকলাম। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, যদি আইকে স্কোয়ার করো তাহলে কি পাবা, -1, কারণ এটাই ওর ডেফিনেশন, ওর সংজ্ঞাই হচ্ছে যে ওকে স্কোয়ার করলে -1 পাওয়া যায়। সো আইকে স্কোয়ার করলে আমরা পাবো -1। -1 এই আর্গন প্লেনে কোথায় অবস্থিত দেখো, এই জায়গাটা, এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে সেই -1। সো i⁻1 হচ্ছে i⁻2 হচ্ছে -1। আরেকটা জিনিস একটু খেয়াল করো যে i⁻0 এটা কত আসা উচিত, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত, 1। সো আমাদের i⁻0 হচ্ছে এইখানে 1। আচ্ছা, এবার আমি যদি আইকে আরেকবার পাওয়ার তুলি, মানে i³ করি, i³ সমান কত আসবে, i³ মানে হচ্ছে বেসিক্যালি i² ইন্টু i² হচ্ছে -1 আর i হচ্ছে i, তাহলে -1 ইন্টু i সমান কত, -i। এই পয়েন্টটা কোথায় থাকবে, এটা থাকবে এইখানে -i। আচ্ছা, i এর এই 4টা পাওয়ার বুঝতে পারো না এমন কেউ কি আসো, যে i⁻0 সমান 1, দেখো এই যে এখানে করতে পারবো এটা, i⁻0 হচ্ছে 1, i⁻1 হচ্ছে i, i⁻2 হচ্ছে -1, i⁻3 হচ্ছে -i। ওকে, সো এখন একটু চিন্তা করে দেখো যে এখানে i এর যখন আমরা পাওয়ার রেইজ করতেছি কি হচ্ছে, অ্যাকচুয়ালি i এর একদম প্রথম পাওয়ার i⁻0 সেটা হচ্ছে 1। এইখানে আসো, ধরো তুমি এই জায়গাতে দাঁড়ানো, এবার কি করলাম, আমরা i এর এক পাওয়ার বাড়ালাম, i⁻0 থেকে এখন i⁻1 গেলাম। তোমার এখন তাহলে কোথায় চলে আসতে হবে, এই জায়গাটা। সো তোমার চেঞ্জ কি হলো, তুমি এইখান থেকে এইখানে আসছো। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো যে এই লেংথটাও 1, আমরা বলছি এটা হচ্ছে 1 লেংথ আর এটাও হচ্ছে কি 1 লেংথ। সো তুমি জাস্ট কি করছো, তুমি এখনও 1 লেংথ দূরেই আসো, বাট ঘুরে গেছো, আগে এইখানে ছিল এখন এইখানে চলে আসো। ওকে, এরপর আমরা আইকে আরেকবার পাওয়ার তুললাম, i² করলাম, i² করাতে এখন আমি এইখান থেকে এইখানে চলে আসছি। দেন i³ যখন করলাম আবার এখানে চলে আসছি। আমরা i⁴ বের করি, দেখি কি হয়। i⁴ হচ্ছে বেসিক্যালি কি, i² ইন্টু i² এর হোল স্কোয়ার, দ্যাট ইজ -1 এর হোল স্কোয়ার, উইচ ইজ 1। তাহলে তুমি আবার কোথায় রিটার্ন করতেছো, এই জায়গাতে। সো কেউ কি বলতে পারবা যে i এর সাথে মাল্টিপ্লাই করার ইফেক্টটা কীরকম, কোনো কিছুকে i এর সাথে মাল্টিপ্লাই করার ইফেক্টটা কেমন। ধরো প্রথম নাম্বার হচ্ছে 1, এটাকে i এর সাথে মাল্টিপ্লাই করতে থাকলে কি হয়, একটু কেউ কি বলতে পারবা। হ্যাঁ, 90 ডিগ্রি করে রোটেট হতে থাকে। সো আমরা একটা জিনিস বুঝলাম, জিনিসটা যতটা মানে অ্যাবসার্ড মনে হচ্ছিল বা যতটা তোমার মানে আনইউজুয়াল মনে হচ্ছিল, ততটা আনইউজুয়াল অ্যাকচুয়ালি না। তাকে আমি চাইলে এভাবে বলতে পারি যে i ইজ 90 ডিগ্রি রোটেশনাল অপারেটর। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরও ডিটেলস দেখব। এখন তুমি একটু খাতায় লিখে রাখো, i ইজ 90 ডিগ্রি রোটেশনাল অপারেটর, মানে তুমি যে কোনো কিছুকে i এর সাথে মাল্টিপ্লাই করো, সে তার পজিশন থেকে 90 ডিগ্রিতে রোটেট করে যাবে। ওকে, আচ্ছা, এখন এইটুকু আমরা বুঝতে পারলাম যে i এর পাওয়ারগুলো কীভাবে তোমার কোনো কিছুকে ইফেক্ট করে। আস্তে আস্তে এটা কি 90 ডিগ্রি করে করে রোটেট হতে থাকে।
রোটেশনের ব্যাপারগুলো আমরা পরে আবার দেখব। এখন আমরা এখানে একটা হেডিং দেই, পাওয়ার অফ আই। পাওয়ার অফ আই। সো পাওয়ার অফ আই হচ্ছে প্রথমগুলো আমরা দেখছি, আই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আই টু দি পাওয়ার 1 হচ্ছে আই, আই স্কোয়ার হচ্ছে -1, আই কিউব হচ্ছে মাইনাস আই বা নেগেটিভ আই, আই টু দি পাওয়ার 4 হচ্ছে আবার 1, আই টু দি পাওয়ার 5 কত হবে বলো তো? জাস্ট আই, ঠিক আছে। দেন আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 6 হচ্ছে আই 3 এর স্কোয়ার, মানে -1 এর স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস আই এর স্কোয়ার আর কি। মাইনাস আই এর স্কোয়ার মানে কি? -1 ইন্টু স্কোয়ার, মানে -1 এর স্কোয়ার ইন্টু আই এর স্কোয়ার। -1 এর স্কোয়ার হচ্ছে 1, আই স্কোয়ার হচ্ছে -1, সো 1 ইন্টু -1 কত হবে? -1, সো এটা আবার -1। দেন আই টু দি পাওয়ার 7 কত হবে? মাইনাস আই, আই টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 3, সো -1 ইন্টু 1, দ্যাট ইজ মাইনাস আই ইন্টু 1, উইচ ইজ মাইনাস আই। সো এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ কেউ, যে প্রথমে 1, দেন আই, -1 মাইনাস আই, আবার 1 আই, -1 মাইনাস আই, বারবার একই জিনিস আসতেছে না? দেখো এই চারটা করে সবসময় সেম, সবসময় একই রেজাল্ট দেয়। ওকে, মানে তুমি আয়ের পাওয়ার যাই করো না কেন, সেগুলো 1 আই, -1 মাইনাস আই এইগুলোর মধ্যেই থাকবে। সো একটু চিন্তা করে দেখো, যদি বড় কোনো একটা আয়ের পাওয়ার বের করতে বলে, ধরো আই টু দি পাওয়ার 4, 4, 3, 2, 6, 8, 6, 0, এটা বের করতে বলে, তুমি তখন কিভাবে করবা? তুমি কি এতগুলো মাল্টিপ্লাই করবা? না। আবার তুমি কি ক্যালকুলেটারের হেল্প নিবা? তোমার ক্যালকুলেটারও এটা পারবে না। দেখো আই টু দি পাওয়ার, এখানে অনেক বড় একটা নাম্বার দিলাম, লাইক 4, 4, 3, 2, 6, 8, 6, 0, আচ্ছা এটা পারছে, যাই হোক। সো এখন ক্যালকুলেটারগুলো আপগ্রেড হয়েছে আর কি, এমএস ক্যালকুলেটারে এটা হবে না, সো বা ইএস ক্যালকুলেটারে। সো এখন বড় একটা পাওয়ার আমাকে যদি বের করতে বলে, তখন আমি কি করতে পারি? সো একটু চিন্তা করে দেখো যে এই জিনিসগুলা কীরকম। যখন আইয়ের পাওয়ার 0 তখন 1, আবার যখন আইয়ের পাওয়ার 4 তখন 1, মানে পাওয়ারটা যখন 4 এর মাল্টিপল হয় তখন অ্যান্সারটা কত হয়? 1 হয়। আবার পাওয়ারকে যখন 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকে, তখন অ্যান্সার হয় কত? আই। যখন পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগশেষ 2 থাকে, তখন অ্যান্সার কত হয়? -1, রাইট? কারণ 2কে ডিভাইড করলে ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে? 2। আবার 6কে যদি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে ভাগশেষ কত থাকবে? 2। সো তখন আই টু দি পাওয়ার 6 আর আই স্কোয়ার আসলে একই জিনিস, ঠিক আছে? আবার আই টু দি পাওয়ার 7 আর দেখো আই টু দি পাওয়ার 3 এর অ্যান্সার একই, কারণ তাদের দুইজনকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার বা ভাগশেষ একই থাকে। সো এই ব্যাপারটাকে আমি এভাবে লিখতে পারি যে আমার জাস্ট এই 4টা মনে রাখলেই হবে, প্রথম 4টা মনে রাখতে পারলেই হবে। প্রথম 4টা আমি বের করবো, আই টু দি পাওয়ার 0 1, আই টু দি পাওয়ার 1 হচ্ছে আই, আই স্কোয়ার হচ্ছে -1, এটাই ওর ডেফিনেশন, আর আই 3 হচ্ছে মাইনাস আই। বাট বড়গুলো যখন বের করবো, সেটার জন্য আমি এরকম একটা ফর্মুলা বলতে পারি যে আই টু দি পাওয়ার 4n প্লাস এক্স ইজ ইকুয়াল টু আই টু দি পাওয়ার এক্স। মানে কোনো কিছুকে তুমি যদি 4 ইন্টু সামথিং প্লাস সামথিং হিসেবে এক্সপ্রেস করতে পারো, তখন এইটা কি? তার রিমাইন্ডারটা। যেমন আই টু দি পাওয়ার 7, এটাকে আমি কি লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 3, এই 3টা কি? তার রিমাইন্ডার। 7কে 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ বা রিমাইন্ডার যত থাকে, সো এটা সমান কত হবে? আই টু দি পাওয়ার 3 হবে। আর আই টু দি পাওয়ার 3 আমি আগে থেকেই জানি, মাইনাস আই। ওকে, সো বড় পাওয়ারগুলো এইভাবে আমি ট্যাকেল দিতে পারবো। তারপর ধরো এইটা, এখন মানে সবচেয়ে সহজ রুল হচ্ছে আইয়ের পাওয়ার যত থাকবে সেইটাকে 4 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার যেটা পাবা, আইয়ের পাওয়ার সেই রিমাইন্ডারটা বসাই দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখন কোনো একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে, এটা ইজিলি কিভাবে বের করা যায়? তার আগে বলো যে কোনো একটা নাম্বার 4 দিয়ে ডিভিজিবল কিনা বা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, এটা বোঝার সবচেয়ে সহজ ওয়ে কি? কেউ কি বলতে পারবা এটা?
কোনো একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলে সে তোমার 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা সেটা বোঝা সবচেয়ে সহজ ওয়ে সে ইভেন এটা না, কারণ 2 তো ইভেন নাম্বার, তাকে তো 4 দিয়ে ডিভাইড করলে সে ডিভিজিবল না, রাইট? 6ও তো ইভেন নাম্বার। সো এটার একটা নিয়ম ছিল, তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, যে লাস্টের 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এটা পুরোটাই 4 দিয়ে ডিভিজিবল। সো এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল কিনা সেটা আমি বুঝতে পারি জাস্ট তার লাস্টের 2 ডিজিটে যে নাম্বারটা আছে সেইটাকে ডিভাইড করে। সো 60 দিয়ে 4 অবভিয়াসলি ডিভিজিবল, 4 15 60। সো আমরা বলতে পারি 60কে ডিভাইড করলে যেহেতু রিমাইন্ডার 0 থাকে, তাই এই পুরো নাম্বারটাকে ডিভাইড করলেও রিমাইন্ডার কত থাকবে? 0। আর তাহলে অ্যান্সার হবে কত? i টু দি পাওয়ার 0 উইচ ইজ 1। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হবে। i টু দি পাওয়ার 3751। আমার পুরো নাম্বারটা চেক করার দরকার নেই, কী করতে হবে? জাস্ট লাস্টের 2টা ডিজিট চেক করতে হবে। ঠিক আছে, জাস্ট লাস্টের 2টা ডিজিট 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত সেটা দেখতে হবে। 51কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে? এখানে আমাদের 12 টাইমস যায়, সো 12 টাইমস গেলে 48, রিমাইন্ডার থাকে 3। তার মানে এটার অ্যান্সার হবে i টু দি পাওয়ার 3 উইচ ইজ -i। এই প্রসেসটা কে কে বোঝো না একটু বলো তো। বেসিক্যালি আমার যে পাওয়ারটা থাকবে সেটাকেই দেখতে হবে, সে তাকে, হ্যাঁ আগের কোনটা? এই যে এইটা, হ্যাঁ ওই একই জিনিস মিন করে, মানে হয়তো তুমি অনেক জায়গায় এভাবে দেখবা অথবা অনেক জায়গায় এই প্রসেসটা দেখবা, আলটিমেটলি সেম। কারণ দেখো এই যে 4n প্লাস এক্স হিসেবে এটাকে কীভাবে এক্সপ্রেস করা যায়? i টু দি পাওয়ার 3751, i টু দি পাওয়ার 3751 মানে কত? দেখো 3751কে যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার এটাকে যদি এইভাবে লিখি তাহলে হচ্ছে 937, এরকম হবে 4 ইন্টু 937 প্লাস 3, তাহলে এই যে 4n প্লাস এক্স, তাহলে অ্যান্সার কত হবে? i টু দি পাওয়ার 3 উইচ ইজ -i। সো তোমরা সহজে মনে রাখবা, পাওয়ার যত সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যত আসে বা ভাগশেষ যত আসে, i এর পাওয়ার সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, i টু দি পাওয়ার 200 কত? 200কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে 0, সো i টু দি পাওয়ার 0 উইচ ইজ 1, এটাই অ্যান্সার। ওকে, সো এইটাকে বলা হয় পাওয়ার অফ i এর বিভিন্ন পাওয়ারগুলো আমরা এইভাবে বের করতে পারি। ওকে, কেন পাওয়ার কাজে লাগবে আমরা পরবর্তীতে শিখব। আর এখানে এই ইনফরমেশনটা একটু খাতায় লিখে রাখো, i ইজ 90 ডিগ্রি রোটেশনাল অপারেটর। আমরা এটা নিয়ে ডিটেলসে পরবর্তীতে দেখব। সো পাওয়ার অফ i এটা বুঝতে পারলাম। এখন আমরা আসি একদম বেসিক ডিসকাশনে। বেসিক ডিসকাশন হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার রিলেটেড কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করি। সো আমরা এখানে একটা আর্গন প্লেন আঁকলাম, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। তুমি তোমার মাথার মধ্যে চিন্তা করবা যে তুমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করতেছো, তাহলে সব কিছু ইজি লাগবে। সো আমরা এখানে একটা পয়েন্টকে লোকেট করলাম, যেটা এদিকে রিয়েল অ্যাক্সিসের দিকে 3 ঘর আর ইমাজিনারি অ্যাক্সিসের দিকে 4 ঘর। এখানে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 3 + 4i। এটা একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের টাইমটা শেষ। সো একটা কমপ্লেক্স নাম্বার এরকম একটা প্লেনের উপর থাকে, সে জাস্ট একটা নর্মাল পয়েন্টের মতো। আমরা এটাকে যেমন 3,4 হিসেবে যেভাবে ট্রিট করতাম একইভাবে এখানেও ট্রিট করতে পারবো, জাস্ট এখানে নোটেশনটা আলাদা। এখানে আমরা প্লাস সাইন দিয়ে লিখি ইনস্টিড অফ কমা। আচ্ছা, এখন এই নাম্বারটার তোমার মডুলাস বলতে একটা জিনিস আছে, মানে এই যে কমপ্লেক্স নাম্বারটা z উইচ ইজ 3 + 4i, এই নাম্বারটার মডুলাস বলতে একটা কথা আছে। মানে এই পয়েন্টটা থেকে এই যে দুইটা অ্যাক্সিসের যে ইন্টারসেকশন, সেই অ্যাক্সিসের ইন্টারসেকশন থেকে এই পয়েন্টটা যত দূরে সেই ডিস্টেন্সটাকে বলা হয় তার মডুলাস। ঠিক আছে, আমরা এটাকে আর দিয়ে লিখলাম। কোনো একটা কমপ্লেক্স নাম্বার এই দুইটা অ্যাক্সিসের ইন্টারসেকশন থেকে যত ডিস্টেন্সে থাকে সেই ডিস্টেন্সটাকে বলা হয় তার মডুলাস। আমরা এই মডুলাসটাকে বলতেছি আর। আর একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের পাশাপাশি আরেকটা কোয়ান্টিটি থাকে যেটাকে বলা হয় তার আর্গুমেন্ট। আমরা এগুলো কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ে আসছি।
যে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি, তার আর্গুমেন্ট। ওকে, এখানে আর্গুমেন্টটাকে আমরা থিটা দিয়ে এক্সপ্রেস করলাম, আর্গুমেন্ট আর এটা হচ্ছে থিটা। এখন তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা z সমান হচ্ছে 3 + 4i, তার মডুলাস কত? হ্যাঁ বলো। হ্যাঁ, পজিশন ভেক্টরে একদম সিমিলার, ঠিক আছে, তাদের সব ক্যারেক্টারিস্টিক সেম। সো এখন 3 + 4i এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কত, আমরা সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি। সো এই লেংথটা আমরা বের করতে চাই, তাহলে এই লেংথটা কত আমরা কি জানি? হ্যাঁ, এটা হচ্ছে 3, আর এই লেংথটা কত? 4। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আর কীভাবে বের করা যায়? √3² + 4², রাইট। আর এটা আমরা কিন্তু ওই যে স্ট্রেট লাইন যখন পড়ছি তখন বলে আসছিলাম এটাকে কি বলছিলাম, পজিশনাল ভেক্টর, বা ওইটাকেও মডুলাস বলতে পারি। আর আর্গুমেন্টটা কীভাবে বের করব? এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই থিটাটা আমি বের করতে পারি, আমি এই লেংথটা জানি আর এই লেংথটা জানি। সো tan ইনভার্স 4/3। ওকে, সো মডুলাস আর আর্গুমেন্ট আমি এভাবে বের করতে পারি। এখন এই মডুলাসকে আমরা আর দিয়ে এক্সপ্রেস করছি, আমরা বলছি এটা হচ্ছে মডুলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার z, এটাকে আমরা লিখছি আর দিয়ে। দেখো মডুলাস হচ্ছে আর। এখন মডুলাসকে আরও কয়েকটা ওয়েতে এক্সপ্রেস করা যায়, যেমন একটা কমপ্লেক্স নাম্বার যদি z হয় তাহলে তার মডুলাসকে এভাবে লেখা হয়, অ্যাবসোলুট ভ্যালু অফ z। আমরা নর্মালি যে কোনো একটা নাম্বারের যখন বলি যে অ্যাবসোলুট ভ্যালু বের করো, ধরো -5 অ্যাবসোলুট ভ্যালু কত, আমি বলি যে এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু বা মডুলাস সাইন -5। এই সাইনটাকে কিন্তু মডুলাস সাইন বলা হয়, উইচ ইজ 5। সো সিমিলারলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমি যখন তার মডুলাস, এখানে মডুলাসের ডেফিনেশনটা আলাদা, যে অরিজিন থেকে ডিস্টেন্স কত, সো সেটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ z বা মডুলাস z। আচ্ছা, আমরা নর্মালি যখন কোনো একটা নাম্বারের মডুলাস নেই সেটা অ্যাকচুয়ালি কী মিন করে? সেটা কি এটাই মিন করে যে মাইনাস থাকলে প্লাস বানাই দিব, আবার প্লাস থাকলেও প্লাস করে দিব? আসলে কিন্তু তা না। এটার সিগনিফিকেন্সটা অনেকটা এটার মতোই, মানে একই ডেফিনেশন ওদের। কীরকম দেখো, ধরো এখানে তুমি নাম্বার লাইন নিলা, সংখ্যা রেখা নিলা, সো মডুলাস অফ সামথিং এটা মানে হচ্ছে 0 পয়েন্টটা থেকে সে কত দূরে। সো দেখো 5 যে পয়েন্টটা আছে, মানে নাম্বারকে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করো। সো 5 যে নাম্বারটা আছে সেটা হচ্ছে এইখানে একটা পয়েন্ট হিসেবে আছে, আর -5 যে নাম্বারটা আছে সে এই পাশে একটা পয়েন্ট হিসেবে আছে এখানে। সো মডুলাস মানে হচ্ছে সে 0 থেকে কত ডিস্টেন্সে আছে। সো 0 থেকে এইটাও 5 ডিস্টেন্সে আছে, এটাও 5 ঘর ডিস্টেন্সে আছে। সো এর জন্য এই অ্যাবসোলুট ভ্যালু যখন আমরা নিই সেটা করে আমরা কি করি, মাইনাস থাকলেও প্লাস বানাই, প্লাস থাকলে তো প্লাস, ঠিক আছে। সো মডুলাসের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এই 0 থেকে বা 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স কত। সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে এই পয়েন্টটা থেকে 0 পয়েন্ট থেকে ওই কমপ্লেক্স নাম্বারটার ডিস্টেন্স কত, আর সেটাকে আমরা এই অ্যাবসোলুট ভ্যালু সাইন দিয়েই লিখি। সো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার জন্য এরকম সাইন দিতে হয়, এটা বোঝায় যে আমি ওর ভ্যালু বের করতেছি বা ওর মডুলাস বের করতেছি। মডুলাসকে এভাবে না রেখে তুমি সংক্ষেপে এভাবে লিখতে পারো, মড অফ জেড। মানে মড হচ্ছে একটা ফাংশন যার মধ্যে তুমি একটা কমপ্লেক্স নাম্বার যদি ইনপুট দাও সে তোমাকে কী বের করে দিবে, তার মডুলাস। অথবা জাস্ট মড জেড লিখলেও হবে, জাস্ট মড জেড লিখে ফেললেও হবে, ঠিক আছে। এখন আমরা একটু মডুলাস বের করার একটা ফর্মুলা ডিরাইভ করার ট্রাই করি। ধরো এই কমপ্লেক্স নাম্বারটা তোমার এরকম না 3 + 4i না, এটা হচ্ছে ধরো x + iy, ঠিক আছে, x + iy। তখন মডুলাসের জেনারেল ফর্মুলাটা কী হবে? তখন এই নিচের লেংথটা কত বলো তো কেউ, আর এই লেংথটা কত? আর এটা হচ্ছে y। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম এটা যদি তাদের হাইপোটেনাস বা অতিভুজ হয় তাহলে মডুলাস হচ্ছে √x² + তোমার y², রাইট। সো এইভাবে লিখি
যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে তার মডুলাস মড জেড বা মডুলাস জাস্ট মড জেড এভাবে ব্র্যাকেট ছাড়া, অথবা অ্যাবসোলুট ভ্যালু অফ জেড, অথবা আর, অথবা অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস আই ওয়াই, অথবা মড অফ এক্স প্লাস আই ওয়াই, যেভাবেই লেখো এটা মিন করে যে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে বলো তো এটার ভ্যালু কত হবে? মড অফ -3 প্লাস -6 প্লাস 8i, এটা সমান কত আসবে বলো তো? এটা আসবে 10। আর আমি যদি এভাবে দেখি তোমার 2 - 2i দেন অ্যাবসোলুট ভ্যালু, তাহলে এটা কত হবে বলো? এটা হচ্ছে 2√2। ঠিক আছে, জাস্ট এটা সিম্পলি একটা অ্যাবসোলুট ভ্যালুর মধ্যে একটা কমপ্লেক্স নাম্বার দাও, আমরা কি করতে চাচ্ছি তার মডুলাস বের করতে চাচ্ছি, মানে রুট ওভার 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার উইচ ইজ 2√2। ওকে, সো মডুলাস বের করাটা খুবই সহজ, জাস্ট তোমার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার দেন স্কোয়ার রুট। সো এটা গেল মডুলাস বের করা। এবার আমরা দেখব আর্গুমেন্ট কীভাবে বের করতে হয়। আর্গুমেন্ট বের করাটা আমরা স্ট্রেট লাইনে একদম ডিটেলসে শিখে আসছি। সো ওইটাই এইখানেও অ্যাপ্লিকেবল, একদম সেম থিওরি, যে তোমার ওই যে পোলার ফর্মে যখন আমরা নিতে চাইতাম সো তখন আমাদের আর্গুমেন্ট আর মডুলাস লাগতো, সো ওইটা এখানেও আছে, সেম জিনিস। সো এখন আমাদেরকে যদি বলে যে এই কমপ্লেক্স নাম্বারটা আর্গুমেন্ট কত, সো আর্গুমেন্ট বের করার জন্য এভাবে লেখা হয় আর্গ অফ জেড। আর্গ হচ্ছে একটা ফাংশন, আর্গ জেড এভাবে লিখতে পারো, অথবা জাস্ট আর্গ জেড, অথবা থিটা দিয়ে লিখতে পারো, অথবা আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই এভাবেও লিখতে পারো। সো এটা সমান কত? ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে ট্যান ইনভার্স অফ ওয়াই ওভার এক্স। আমি এখানে এক্সপ্লেনেশনটা আবার দিব না, কারণ এটা আমরা স্ট্রেট লাইনে ডিটেলসে পড়ে আসছিলাম যে কোন কোয়াড্রেন্টে কেমন ভ্যালু হয়। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এখানে পাই কেন? মানে পাই বা 180 ডিগ্রি, তুমি যদি রেডিয়ান মোডে রাখো তাহলে এটা, আর যদি তুমি ডিগ্রি মোডে রাখো তাহলে 180 মাইনাস ট্যান ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এই দুইটা এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, আর এই দুইটা হচ্ছে যদি আমার পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। আচ্ছা, যদি পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে থাকে তখন কি হয়? পাই প্লাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স অর মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। আর যদি আমি ডিগ্রি মোডে রাখি, এগুলো সব হচ্ছে রেডিয়ান মোড, যদি আমি ডিগ্রি মোডে লিখি তাহলে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স অর মাইনাস 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। এই দুইটা হচ্ছে যখন আমরা থার্ড কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব, যখন আমার দুইটা পয়েন্ট মানে পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে। কোয়াড্রেন্ট কীভাবে বুঝবো? যদি এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ হয়, বোথ আর পজিটিভ, তাহলে সে ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি এক্স নেগেটিভ হয় আর ওয়াই পজিটিভ হয় তাহলে সে সেকেন্ড কোয়াড্রেন্ট। যদি এক্স আর ওয়াই বোথ নেগেটিভ হয় তাহলে সে থার্ড কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ফর্মুলাটা ইজি, জাস্ট মাইনাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ফর ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্ট কীভাবে বুঝতে পারি আমরা? যখন এক্সের ভ্যালু প্লাস বাট ওয়াইয়ের ভ্যালুটা মাইনাস হয়। ওকে, এগুলো আমরা কোঅর্ডিনেটে পড়ে আসছি, যাদের এটা মনে নাই তারা আগের
কোঅর্ডিনেটের প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখবা। আচ্ছা, সো এইভাবে আমি একটা তোমার কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট বের করতে পারি। সো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একদম ফার্স্ট এক্সাম্পল হচ্ছে 3 + 4i, এটার মডুলাস কত? মডুলাস অফ 3 + 4i কত? 5। সিম্পলি এক লাইনেই বলা যায়, যেটা হচ্ছে √3² + 4² which is 5. দেন 3 - 3 + 4i, আচ্ছা এটার আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট অফ 3 + 4i এটা সমান কত? এটা হচ্ছে জাস্ট tan ইনভার্স অফ y/x, মানে 4/3। ওকে, -3 + 4i এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কত? এটাও কি সিম্পলি √(-3² + 4² which is 5, মানে মডুলাস একই, বাট আর্গুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। -3 মানে হচ্ছে এদিকে 3 ঘর, আর +4i মানে হচ্ছে উপরের দিকে 4 ঘর। সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে আর্গুমেন্টের ভ্যালু এটা হয় পাই মাইনাস tan ইনভার্স অফ 4/3, আর যদি ডিগ্রিতে লেখো 180 ডিগ্রি, এটা হচ্ছে রেডিয়ান, আর ডিগ্রিতে লিখলে 180 মাইনাস tan ইনভার্স অফ 4/3। এখানে দেখো যদিও 3তে মাইনাস আছে, আমি কিন্তু এখানে -3 লিখি নাই, কারণ এখানে অ্যাকচুয়ালি কী নিয়ম হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু দিয়ে লেখা, ঠিক আছে? এর জন্য যা ছিল সবই প্লাস। দেন এর পরের এক্সাম্পল -3 - 4i, সো এইটা থার্ড কোয়াড্রেন্টে আছে। এটার মডুলাসও সেম, মডুলাস অফ -3 - 4i হচ্ছে 5, আর এটার আর্গুমেন্ট কত? সো এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আমরা দুইভাবে আনসার দিতে পারি। একটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ -4/-3, দ্যাট ইজ পাই প্লাস tan ইনভার্স অফ 4/3, এটাও কারেক্ট অ্যান্সার। অর এইভাবে আনসার দিতে পারি -পাই প্লাস tan ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ -4 ডিভাইডেড বাই -3, দ্যাট ইজ -পাই প্লাস tan ইনভার্স 4/3। সো এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা এইটা যে কোনো একটা লিখবা। ওকে, আর ডিগ্রিতে লিখলে পাইয়ের জায়গায় জাস্ট 180 ডিগ্রি লিখবা। দেন 4 নাম্বার 3 - 4i, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? সো এটার মডুলাস কত? এটার মডুলাস 5, সেম, বাট এটার আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে জাস্ট মাইনাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু -4/3, দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স অফ 4/3। এখন আমরা চাইলে এই জিনিসগুলো ক্যালকুলেটরে বের করতে পারি, যেহেতু আমাদের টাইম কম। সো আমরা পরীক্ষার হলে যদি তাড়াতাড়ি বের করতে চাই, ক্যালকুলেটরে আমাদের এইগুলো অপশন আছে। সো তুমি তোমার এই ক্যালকুলেটরটা আমরা ইউজ করি, দাঁড়াও আমি একটা এই ক্যালকুলেটরটাতে দেখো এমএস, ঠিক আছে? সো কমপ্লেক্স মোডে তুমি ফার্স্টে একটা কমপ্লেক্স নাম্বার এভাবে লিখলা 3 + 4i, এখন এই যে শিফট দেন 2 প্রেস করো, এখানে দেখো একটা অপশন আছে 1, যেটার পাশে লেখা আর্ক। সো এটা বোঝায় যে তুমি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বের করতে চাচ্ছ, মানে শিফট দেন 2 দেন 1 প্রেস করো, আর্ক, এখানে কমপ্লেক্স নাম্বারটা লেখো। আমাদের ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে, আমি এটাকে ডিগ্রি মোডে নিয়ে যাচ্ছি। এখন প্রেস করে দেখো 53.13 আসছে, যেটা হচ্ছে এই যে tan ইনভার্স 4/3 এর ভ্যালু, ঠিক আছে? এবার -3 + 4i দিয়ে দেখো এই ভ্যালুটা আসবে 180 মাইনাস সামথিং। সো tan আর্গুমেন্ট অফ -3 + 4i, দেখো 180 থেকে 53 বাদ দিলে যা থাকে সেটাই আছে, ওকে, যেটা আমরা এখান থেকে বের করছি। তারপর -3 - 4i দাও, দেখো অ্যান্সার হয় এইটা দিবে অথবা এইটা দিবে। ক্যালকুলেটর বেসিক্যালি এইটা দেয়, মানে সেকেন্ডটা ও প্রেফার করে। সো এখানে আর্গুমেন্ট অফ -3 - 4i দিই, দেখো অ্যান্সার আসছে -126.87, যেটা হচ্ছে এই যে এই অ্যান্সারটা। এখানে তুমি -180 ডিগ্রি দিয়ে
এটা ক্যালকুলেট করে দেখো, -180 ডিগ্রি প্লাস tan ইনভার্স 4/3, ঠিক আছে? ওকে, আর লাস্টেরটা 3 - 4i এর আর্গুমেন্ট অফ শিফট 2 দেন 1 আর্গুমেন্ট অফ 3 - 4i -53, যেটা হচ্ছে tan ইনভার্স 4/3। মডুলাস কীভাবে বের করা যায়? মডুলাসের জন্য এই যে ক্যালকুলেটরে যে অ্যাবসোলুট ভ্যালু সাইন আছে, এই যে তোমার HYP এর উপর দেখো ABS লেখা, দেখছো? এটা মানে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। সো তুমি ধরো -3 - 4i এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস বের করতে চাও, তাহলে তুমি কি লিখবে? অ্যাবসোলুট ভ্যালুর মধ্যে -3 - 4i ইকুয়াল প্রেস করবা, ক্যালকুলেট করে বের করে দিবে। ওকে, সো ক্যালকুলেটর এগুলো সবই একদম সাথে সাথে বের করে ফেলা যায়। তারপরেও আমাদের থিওরি শিখতে হবে। এই পর্যন্ত কি? হ্যাঁ বলো। এই ক্যালকুলেটারে তুমি এখানে শিফট প্রেস করে এই বাটনটায় প্রেস করো, তাহলে এই যে সাইন আসবে, এটার মধ্যে লেখো -3 - 4i ইকুয়াল দাও, চলে আসবে, ঠিক আছে? ABS বাটনটা প্রেস করো। আর যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে তাদের জন্য তারা কি করবে দেখো, যাদের কাছে EX ক্যালকুলেটরটা আছে তাদের ওইখানে দেখবে একটা অ্যাবসোলুট ভ্যালু সাইন অলরেডি দেওয়া আছে। ওকে, সো এটা প্রেস করলেই চলে আসবে। দেখো এই যে অ্যাবসোলুট ভ্যালুর সাইন, এই যে ABS লেখা দেখো, শিফট ABS, এখানে এই যে -3 - 4i। আর এখানে আর্গুমেন্টের অপশনগুলো আছে, এই যে অপশন 1 আর্গুমেন্ট অফ -3 - 4i ডিগ্রি মোডে সেট করা, আনসার চলে আসবে। তো যে কোনো ক্যালকুলেটরই তুমি এটা করতে পারবা। ওকে, সো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর আর্গুমেন্ট। মডুলাস হচ্ছে বেসিক্যালি একটা আর্গন ডায়াগ্রামে অরিজিন থেকে একটা তোমার কমপ্লেক্স নাম্বার যত ডিস্টেন্সে থাকে, আর আর্গুমেন্ট হচ্ছে সেটা রিয়েল অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে। আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা বলতাম এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে, সো আইডিয়াগুলো একই রকম, তেমন কোনো ডিফারেন্স এখানে নাই। আচ্ছা, এবার আমরা কমপ্লেক্স নাম্বারের, আমাদের এখনও একটু টাইম আছে এই ম্যাথের জন্য, সো আমরা এখানে দেখি যে কমপ্লেক্স নাম্বারকে কীভাবে সাম করতে হয়। মানে এখানে রুলটা কি? সামেশন অফ কমপ্লেক্স নাম্বারস। অ্যান্ড এই আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কীভাবে সামেশন করি। সো সামেশন অফ কমপ্লেক্স নাম্বার বোঝার জন্য আমরা সবার আগে নর্মাল নাম্বার আমরা যে যোগ করি সেটা দিয়ে কী বোঝায় একটু বোঝার ট্রাই করি। আমরা তো অলওয়েজ অ্যাড করে আসছি, বাট এটা অ্যাকচুয়ালি কী বোঝায় যে 5 + 3 অ্যাড করলে 8 আসে, অ্যাকচুয়ালি এটা কী? সো আমরা একটা নাম্বার লাইন নিয়ে চিন্তা করি যে এটা একটা নাম্বার লাইন, রিয়েল অ্যাক্সিস বা রিয়েল নাম্বার লাইন। সো আমাদের একটা নাম্বার হচ্ছে 1, দেন 2, দেন 3, 4, 5, 6, 7, 8। সবাই একটু ভালোভাবে খেয়াল করি। ওকে, এটা ভেক্টরের অনেক আইডিয়াও ক্লিয়ার হবে। সো 5-এর সাথে 3 অ্যাড করা মানে হচ্ছে এখান থেকে আমি 5 লেংথের একটা সেগমেন্ট কেটে নিব, এই 5 লেংথের একটা সেগমেন্ট কেটে নিব, আর 3 লেংথের আরেকটা সেগমেন্ট কেটে নিব। দেন আমি একটা সেগমেন্টকে আরেকটার সামনে বসাবো, যেমন এটাকে এখানে বসাইলাম। বসানোর পর আমি এখন দেখব যে এখন আমি অরিজিন থেকে টোটাল কত ডিস্টেন্সে আছে, which is 8. So 5 + 3 অ্যাড করলে 8 হবে। ওকে, অ্যাড করা মানেই এইটা যে একজনের সামনে আরেকজনকে বসাও, দেন 0 মানে অরিজিন থেকে এই নাম্বারটা থেকে তুমি কত দূরে আসো। আরেকটা ভালো এক্সাম্পল দেই, ধরো -3 + 5, এইটা আরও বেশি ইন্টারেস্টিং, ঠিক আছে? সো -3-র সাথে 5 অ্যাড করা মানে আমি ফার্স্টে আসি -3 পজিশনে, এখন এইখানে দাঁড়ানো, এটা হচ্ছে -3 দূরত্বে আসি 0, 0 থেকে। সো এইটার সামনে আমি কি অ্যাড করব? একটা এটার মাথার সামনে কি অ্যাড করব? এটার মাথার সামনে আমি একটা 5 লেংথের সেগমেন্ট অ্যাড করব। 5 লেংথের সেগমেন্ট হচ্ছে এইটুকু। সো আমি যদি এইটাকে টেনে এনে দেখো
তোমার -3 হচ্ছে এই পাশে, ঠিক আছে? মানে আমি এখানে জিনিসটা এরকম সেগমেন্ট দিয়ে না এঁকে একটা অ্যারো সাইন দিয়ে দেখাই, তাহলে আরও ক্লিয়ারলি বুঝবা। সো প্রথমে তোমার -3 মানে তুমি 0 0 থেকে -3 পর্যন্ত যাবা। দেন এইখান থেকে যদি নেগেটিভ হয় তার মানে তুমি বাম দিকে যাবা, আর তুমি যদি পজিটিভ কিছু লেখো তার মানে তুমি ডান দিকে যাবা। সো এখান থেকে এখন 5 ঘর সামনে আগাও, 1 2 3 4 5। তোমার ফাইনাল পজিশনটা কোথায়? 2তে। এর জন্য -3 + 5 করলে কত আসে? +2। সো অ্যাডিশন মানেই এইটা। যখন আমি 5 + 3 অ্যাড করতেছি, আমি প্রথমে 0 0 থেকে 5 ঘর সামনে আগাইলাম, দেন এটার সাথে 3 অ্যাড করতেছি, আমি ফার্দার আরও 3 ঘর সামনে আগাইলাম, অ্যান্সার পাইছি 8। আর যখন -3 সাথে 5 অ্যাড করতেছি, আমি প্রথমে 0 0 থেকে -3 পর্যন্ত গেলাম, মানে যেহেতু নেগেটিভ তাই আমার হাঁটার ডিরেকশনটা হবে উল্টা দিকে। ওকে, সো উল্টা দিকে গেলাম, অ্যান্ড দেন এটার সাথে প্লাস সামথিং, মানে ডান দিকে যেতে হবে। সো এবার এখান থেকে হেঁটে হেঁটে 5 ঘর সামনে আগাই। এখন আমি কোথায় আছি? 2তে আছি। সো অ্যাডিশন অ্যাকচুয়ালি এই জিনিসটাই মিন করে, ঠিক আছে? আমরা ভেক্টর এডিশন দেখছি, ভেক্টর আর রিয়েল নাম্বারের অ্যাডিশন কিন্তু একই। ওইখানেও কিন্তু আমরা এই কাজটাই করতাম। লাইক এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর। আমি তাদেরকে অ্যাড করা মানে কি? প্রথমে আমি এখান থেকে এ এর মাথায় আসব, আর বি ভেক্টরটাকে আমি ধরে নিয়ে এইখানে বসাই দেব। অ্যান্ড মানে আমার প্রথমে এইখান থেকে হেঁটে এই পর্যন্ত আসতে হবে, দেন এখান থেকে হেঁটে এই পর্যন্ত যেতে হবে। আমি ফাইনালি যেই জায়গাটায় পৌঁছাইলাম প্রথম থেকে সেইখানে একটা লাইন টেনে দিব, সেটাই আমার রেজাল্টেন্ট। সেটাই হচ্ছে আমার এই দুইটা ভেক্টরের সামেশন। সো অ্যাডিশন মানেই এইটা। তোমার কাছে প্রথমে একটা কোয়ান্টিটি থাকবে, তুমি প্রথমে ওইটুক যাবা, দেন আরেকটা কোয়ান্টিটি থাকবে, সেইখানেও যাবা। ফাইনালি যেই জায়গাটা পৌঁছাইছো ওইটাই হচ্ছে তোমার অ্যাডিশন। ওকে, সো কমপ্লেক্স নাম্বারও আইডিয়াটা অনেকটা একই। কমপ্লেক্স নাম্বার আর ভেক্টর কমপ্লিটলি সেম জিনিস। কীভাবে দেখো, আমি এখানে কমপ্লেক্স নাম্বার এরকম আর্গন প্লেনের উপর আঁকলাম, মানে এখানে যাতে কারোর কাছে এমন মনে না হয় যে আমি মানে কমপ্লেক্স নাম্বার যারা ইনভেন্ট করছে তারা ইচ্ছা করে এই কাজটা করছে, ব্যাপারটা এমন না। ম্যাথের সব কিছুর সাথে সঙ্গতি রেখেই, ম্যাচিং রেখেই এটা করা হয়েছে। যে একটা কমপ্লেক্স নাম্বারের সাথে আরেকটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করা বলতে কী বোঝায়? ধরো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে Z1, যেটা হচ্ছে সে 6 + 2i, এখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে এখানে। আমি একটু উপরে এটা ক্লিয়ার করে ফেলি। আরেকটা কমপ্লেক্স নাম্বার আছে এই জায়গাতে, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে 2 + 6i। ওকে, 2 + 6i, এটা হচ্ছে Z2। এখন এই দুইটাকে অ্যাড করা মানে কি? দুইটাকে তুমি ভেক্টরের মতো ট্রিট করো, যে প্রথম কমপ্লেক্স নাম্বারের সাথে সেকেন্ডটা অ্যাড করতেছি, তার মানে আমি প্রথমে এই প্রথম কমপ্লেক্স নাম্বারটা যেখানে আছে সেই পর্যন্ত যাব, ঠিক আছে? সেই পর্যন্ত আগে গেলাম, আর এই যে সেকেন্ড কমপ্লেক্স নাম্বারটা আছে সে আছে এই জায়গাতে। ভেক্টরের মতো ট্রিট করো, ঠিক আছে? সো এই দুটাকে কীভাবে অ্যাড করতে হয়? অ্যাডিশন মানে হচ্ছে একটার মাথায় আরেকটাকে রাখো, সবসময় এইটাই। সো আমার এইটাকে এখন এই জায়গায় নিয়ে আসতে হবে। সো আমি এখন কোন জায়গাতে পৌঁছায় গেলাম? এই পজিশনটাতে। সো আমার এই দুইটাকে অ্যাড করলে আমি নতুন এমন একটা কমপ্লেক্স নাম্বার পাবো যেটা কিনা এই জায়গায়। সো আমার নতুন কমপ্লেক্স নাম্বারটা বা নতুন ভেক্টরটা কীরকম হবে দেখতে? এটা মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে প্যারালেলোগ্রাম ল আমরা পড়ছি ভেক্টরের, সেইটাই। একটু দেখো যে এটাকে তুমি যদি কমপ্লেক্স নাম্বার দিয়ে চিন্তা না করে জাস্ট তোমার ভেক্টর হিসেবে চিন্তা করো, তাহলে তোমার ফাইনাল পজিশনটা অ্যাকচুয়ালি কী? এই দুইটা ভেক্টরকে তুমি যদি প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করো তাহলে তাদের রেজাল্টেন্ট যেখানে হয়, রাইট? অথবা তুমি ট্রায়াঙ্গেল ল দিয়েও চিন্তা করতে পারো, সবই অ্যাকচুয়ালি ইন্টার রিলেটেড। ওকে, সো নতুন যে কমপ্লেক্স নাম্বারটা পাচ্ছি এটার পজিশন কত হবে? আমরা একটু এটা চিন্তা করি। আমরা যদি এটাকে পুরোপুরি ভেক্টরের মতো মেনে নিই যে এখানে তাদের সব প্রপার্টি তো সেম, তাহলে দেখো এখানে কিন্তু কম্পোনেন্ট থিওরেমও কাজ করবে। সো এই লেন্থটা কত? 2, আর এই লেন্থটা কত? 6। তাহলে এই টোটাল লেন্থটা কত হবে?
2 + 6 দ্যাট ইজ 8। আবার এই লেন্থটা হচ্ছে 2, মানে এই যে এইটা, আর এই লেন্থটা হচ্ছে 6। এটা 6 হলে এটাও ডেফিনেটলি 6, কারণ দুইটা প্যারালাল। সো 2 + 6 করলে টোটাল কত পাবো? 8। তাহলে এই পজিশনটায় যে পয়েন্টটা আছে সেটা কি? 8 + 8i। তার মানে আমি যখন 2 + 6i এর সাথে 6 + 2i প্লাস করতেছি, এটা হচ্ছে জাস্ট 8 + 8i হচ্ছে। ব্যাপারটা এরকম যে তুমি তার রিয়েল দুইটা পার্টকে অ্যাড করছো, তুমি তার ইমাজিনারি দুইটা নাম্বারকে অ্যাড করছো। সো কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন করা খুবই ইজি, জাস্ট তার রিয়েল দুইটাকে অ্যাড করো আর তার ইমাজিনারি দুইটাকে অ্যাড করো। আর সেটার জিওমেট্রিক সিগনিফিকেন্সটা কি? যে এটা জাস্ট একটা ভেক্টরের যেরকম প্যারালেলোগ্রাম ল কাজ করে ওই একই রকম, যে এই দুইটাকে যদি আমি দুইটা ভেক্টর মনে করি তাহলে তাদের রেজাল্টেন্টটাই হচ্ছে ওই ফাইনাল কমপ্লেক্স নাম্বারটার লোকেশন। কারণ কি এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আমরা একটা নর্মাল অ্যাডিশন দেখি, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। অ্যান্ড একটু চিন্তা করবা যে এই জিনিসগুলো কীভাবে ভেক্টর, তারপর কোঅর্ডিনেটের সাথে বা ইসের সাথে অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেগুলোর সাথে কীভাবে রিলেটেড। দেখো আমরা এবার দুইটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করি, একটা হচ্ছে -2 + 3i আর একটা হচ্ছে 4 + 4i। অ্যাড করলে কী হবে? সিম্পলি বলা যায় 4 - 2 দ্যাট ইজ 2, 4 + 3 দ্যাট ইজ 7। সো অ্যান্সার হবে 2 + 7i। সো আমরা এইগুলোকে একটু লোকেট করার ট্রাই করি যে কোথায় আছে। -2 + 3i হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের -2 + 3i। আর 4 + 4i হচ্ছে এইখানে। এটা হচ্ছে 4 + 4i। দুইটাকে অ্যাড করে আমরা কি পাইছি? 2 + 7i। সো 2 + 7i হচ্ছে এই জায়গায় 1 2 3 4 5 6 7 এইখানে। সো এই দুইটাকে অ্যাড করলে এরকম একটা পজিশন আসলো। এটা তাহলে জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকভাবে কি মিন করে? এটা হচ্ছে তুমি যদি এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা ভেক্টর মনে করো, জাস্ট একটা সিম্পল ভেক্টর চিন্তা করো, আর এটাকে যদি আরেকটা ভেক্টর চিন্তা করো, দেখো তাদেরকে এখন তুমি রেজাল্টেন্ট বা তাদের লব্ধি বের করবা। তাহলে কি করবা? একটা প্যারালেলোগ্রাম আঁকবা, অ্যান্ড দেন কি করবা? এখান থেকে একটা কর্ণ বা ডায়াগনাল আঁকবা। এখান থেকে একটা কি করব? আমরা কর্ণ বা ডায়াগনাল আঁকবো। তাহলে তুমি ঠিক ওই পজিশনটাতেই পৌঁছাবে, 2 + 7। সো সবার কি এটা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করা আর দুইটা ভেক্টরের প্যারালেলোগ্রাম ল কোনো ডিফারেন্ট কিছু না? আর এখানে তুমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে এইটাকে যদি তুমি ভেক্টর দিয়ে লিখতে, এটা যদি একটা ভেক্টর হইতো, অ্যাকচুয়াল ভেক্টর হইতো, তখন তুমি এটাকে 4 + 4i না লিখে এভাবে লিখতা 4i ক্যাপ + 4j ক্যাপ, রাইট? তখন এটা তোমার রিয়েল অ্যাক্সিস থাকতো না, এটা হয়তো এক্স অ্যাক্সিস, এটা হয়তো ওয়াই অ্যাক্সিস, সব কিছু সেম থাকতো। জাস্ট 4 + 4i এর জায়গায় আমরা লিখতাম 4i ক্যাপ + 4j ক্যাপ। আর এই -2 + 3i কে আমরা লিখতাম -2i ক্যাপ + 3j ক্যাপ। দুইটা ভেক্টরকে তুমি কিভাবে অ্যাড করতা একটু চিন্তা করে দেখো। তার আই কম্পোনেন্টগুলোকে অ্যাড করতা 4 - 2 × i ক্যাপ, আর তার জেগুলোকে অ্যাড করতা 2i + 7j। দেখছো এইটা আর এটা একই রকম। সো এটা বুঝতে আর বাকি নাই যে দুইটা ভেক্টর অ্যাড করা যে কথা, দুটা কমপ্লেক্স নাম্বার অ্যাড করা অ্যাকচুয়ালি একই টাইপের, অ্যান্ড এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার কমপ্লেক্স নাম্বারগুলো ভেক্টরের মতো কিছু প্রপার্টি শো করে। ওকে, কমপ্লেক্স নাম্বারগুলো ভেক্টরের মতো কিছু প্রপার্টি শো করে, যেটা আমাদের জন্য অনেক হেল্পফুল। আমরা ভেক্টরের অনেক কঠিন ম্যাথ কমপ্লেক্স ক্যালকুলেটরের কমপ্লেক্স মোড দিয়ে করে ফেলতে পারবো, যেটা আজকে দেখাবো, ঠিক আছে? সো একটু ওয়েট করো। এগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই, মানে কমপ্লেক্স নাম্বার হচ্ছে আমার খুব ফেভারিট একটা টপিক পার্সোনালি। সো এইটা আমি বইয়ের বাইরে অনেক কিছু পড়াবো, ঠিক আছে? সো একটু সবাই খেয়াল করে দেখবে, এটা তোমার ভালোর জন্যই। আমি কিন্তু এটা বইতে যেভাবে গতানুগতিক যেভাবে পড়ানো হয় সেভাবে পড়াবো না,
এটা একটু ডিফারেন্ট ওয়েতে পড়াবো যাতে তোমার একটা ক্লিয়ার আইডিয়া ক্রিয়েট হয় যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, কেন আমাদের এটা দরকার। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করা জাস্ট লাইক দুইটা ভেক্টরকে অ্যাড করা, একই রকম। আবার এই আইডিয়াটা দুইটা অরিজিনাল মানে দুইটা অর্ডিনারি নাম্বারকে অ্যাড করার মতোই, যে 2+3 মানে হচ্ছে 0 0 থেকে ফার্স্টে 2 ঘর সামনে আগাও আর দেন 3 ঘর সামনে আগাও, তাহলে ফাইনালি তুমি কোথায় পৌঁছাইলা? 5 ডিস্টেন্সে। ঠিক আছে, সো অ্যাডিশন অ্যাকচুয়ালি এইটাই ইমপ্লাই করে। এবার আসি দুইটাকে সাবট্র্যাক্ট কীভাবে করব। সো সাবট্র্যাকশনটা আমার মনে হয় না আর খুব বেশি ডিটেলসে বলা লাগবে, জাস্ট সিম্পলি দুইটা কমপ্লেক্স নাম্বারকে তুমি এভাবে সাবট্র্যাক্ট করতে পারো যে একটা হচ্ছে Z1, ধরো Z1 হচ্ছে A+IB আর Z2 হচ্ছে C+ID। সো তুমি যদি Z1 থেকে Z2 মাইনাস করো তাহলে তুমি পাবা A - C প্লাস I × B - D। ওকে, জাস্ট দুইটা রিয়েল নাম্বারকে মাইনাস করে দিবা আর দুইটা ইমাজিনারি নাম্বারকেও মাইনাস করে দিবা। আর এটারও জিওমেট্রিক সিগনিফিকেন্স হচ্ছে ওই ভেক্টরে যেমন দুইটা ভেক্টর বিয়োগ করা মানে কি একটার সাথে আরেকটার উল্টাটার রেজাল্টেন্ট নেওয়া, এখানেও সেম একই ঘটনা। যে আমি যদি এটা থেকে এটা মাইনাস করি, ধরো A+IB হচ্ছে এই জায়গাতে আর C+ID হচ্ছে এই জায়গাতে, এই পয়েন্টটা হচ্ছে C+ID। তাহলে A+IB থেকে C+ID মাইনাস করা মানে C+IDর ঠিক অপোজিট সাইডে যে পয়েন্ট আছে এইখানে উল্টা জায়গায়, সেইটার সাথে A+IBর রেজাল্টেন্ট নেওয়া, মানে এটা হচ্ছে -C - ID, ঠিক উল্টাটা। আর দেন তুমি এই দুইটার রেজাল্টেন্ট নাও। একটা প্যারালোগ্রাম আঁকো, তাহলে যেই পজিশনটায় আসবা এটা হচ্ছে কি A - C প্লাস I × B - D। ওকে, সো দুইটা কমপ্লেক্স নাম্বার সাবট্র্যাক্ট করা একদম ওই অ্যাডিশনের মতোই, এখানে ডিফারেন্ট কিছু নাই। হ্যাঁ আফিয়া বলো। ডট প্রোডাক্ট মানে না না, আই আর জে দিয়ে তো আমরা ডট প্রোডাক্ট বের করি না। ধরো দুইটা ভেক্টর যদি এরকম থাকে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এটা হচ্ছে 2i + 3j - 6k আর এটা হচ্ছে 3i + 4j - k। এই দুইটা ভেক্টরকে অ্যাড করা মানে কি ডট প্রোডাক্ট না, অ্যাড করতেছি। a + b মানে হচ্ছে 5i + 7j - 7k। ডট প্রোডাক্ট করলে তো মাল্টিপ্লাই করতাম, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা, এটা তো জাস্ট অ্যাডিশন, নট মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা ভেক্টরের একদম জাত ভাই, আবার কোঅর্ডিনেটরও জাত ভাই। ওকে, তাদের মধ্যে অনেক সিমিলারিটিস আছে অ্যান্ড এই সিমিলারিটিসগুলো আমাদের কাজে লাগবে। সো এখন এই সাবট্র্যাকশন আর তোমার অ্যাডিশন বুঝতে পারলাম। আমরা এখন একটা কাজ করি, আমরা এবার দেখব, আমরা একটু ম্যাথটা আজকে বেশি পড়াবো। আজকে হচ্ছে ফিজিক্স ম্যাথ একসাথে, দুইটা আজকে খুব ইন্টার রিলেটেড টপিক, তো সো আমার একটা প্ল্যান আছে সেইভাবে পড়াচ্ছি। সো পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার, এটা দেখব। পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম কি। সো তোমার কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে z, যেটা হচ্ছে A+IB, তুমি তার মডুলাস বের করতে পারবা আর তুমি তার আর্গুমেন্ট বের করতে পারবা থিটা। সো তুমি চাইলে এইখানেও আমরা চাইলে এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম নিয়ে কাজ করতে পারি, যেমনটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে দেখে আসছি বা স্ট্রেট লাইন চ্যাপ্টারটাতে দেখে আসছি। কারণ কি, কারণ এখানে সব কিছু সিমিলার। এটা হচ্ছে সেই A+IB একটা পয়েন্ট বা নাম্বার, এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা। আর চিন্তা করে দেখো, এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি। বা এটাকে A+IB না লিখে আমরা এক কাজ করি, x+IY লিখি, আরও ক্লিয়ার হবে। x+IY, সো এটা হচ্ছে x+IY।
সো এখান থেকে আমরা জানি যে আর এর ভ্যালু হচ্ছে √x² + y² অ্যান্ড থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স অফ জেনারেলি tan ইনভার্স অফ y/x। অন্যান্য কোয়াড্রেন্ট হলে আলাদা হিসাব। আচ্ছা, এখানে x সমান কত লেখা যায়? আর থিটা দিয়ে আমি এক্সকে কি লিখতে পারি বলতে পারবা কেউ? x সমান আর থিটা দিয়ে কি লেখা যায়? যে কেউ বলতে পারো। আর cos থিটা, রাইট? কারণ আমরা ভেক্টরে যেরকম দেখছি যে একটা ভেক্টরের যে কোনো একটা ডিরেকশনের সাথে যদি অ্যাঙ্গেল থিটা হয় তখন সেই ডিরেকশনে তার প্রজেকশন বা কম্পোনেন্ট হচ্ছে আর cos থিটা, ঠিক আছে? সো এখানেও তাই। আর যদি ওইভাবে চিন্তা না করতে চাও, সিম্পলি চিন্তা করো যে এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে তার ভূমি বা বেস। তাহলে cos থিটা মানে কি? বেস বাই হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ। সো এক্স সমান আর cos থিটা। এই সেম জিনিসটাই তো আমরা ইসেও দেখছি, স্ট্রেট লাইনেও দেখছি যে এক্স সমান আর cos থিটা আর ওয়াই সমান কত? আর সাইন থিটা। সো এখানেও একই, এক্স সমান আর cos থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। ওকে, আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো এখানে আমরা দেখো একইভাবে তোমার পোলার ফর্মের জন্য এক্স সমান আর cos থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা লিখতে পারি। জাস্ট এইগুলো আমরা কোঅর্ডিনেটেও পড়ছি, আবার ভেক্টরেও পড়ছি। মানে স্ট্রেট লাইন চ্যাপ্টারে তো দেখছি, ফিজিক্সের ভেক্টরেও এই জিনিসগুলো হালকা পাতলা ছিল। আচ্ছা, এখন এখানে আসি যে তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমি z = x + iy না লিখে এভাবে লিখতে পারি আর cos থিটা প্লাস i আর সাইন থিটা, আর cos থিটা প্লাস i আর সাইন থিটা। ওকে, সো আমি চাইলে এইভাবে লিখতে পারি। এই ফর্মেটটাকেই বলা হয় তার কমপ্লেক্স নাম্বারটার পোলার ফর্ম। কমপ্লেক্স নাম্বারের এই ফর্মেটটাকেই বলা হয় পোলার ফর্ম। ওকে, আর এটা হচ্ছে তার নর্মাল ফর্ম। সো পোলার ফর্ম বা ফর্মেট হচ্ছে আর cos থিটা প্লাস i আর সাইন থিটা, যেখানে আর হচ্ছে তার মডুলাস আর থিটা হচ্ছে তার আর্গুমেন্ট। ওকে, আর এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে z = যদি x + iy হয়, যেটাকে আমরা পোলার ফর্মেটে এভাবে লিখতেছি আর cos থিটা প্লাস i আর সাইন থিটা ইজ ইকুয়াল টু আর অ্যাঙ্গেল থিটা, আর অ্যাঙ্গেল থিটা। সো এটাকে এইভাবেও লিখতে পারো। এটা একটা নতুন নোটেশন যে জাস্ট মডুলাসটা এখানে লিখবা, দেন কোণের চিহ্ন দিবা। তোমরা আগে দেখছো না অ্যাঙ্গেল সাইন বা কোণের চিহ্ন, এরকম একটা জাস্ট একটা তোমার কোণ যেভাবে আঁকো সেরকম একটা সাইন দিবা, দেন এখানে লিখবা থিটা। সো এই দুইটা ফর্মেটকেই বলা হয় পোলার ফর্ম। সো আমরা একটা পোলার ফর্ম দেখি যে ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে -3 + 4i, তাহলে এটার মডুলাস কত? 5, আর এটার আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স, কোনটা? এটা জাস্ট একটা নোটেশন, আমি এইভাবেও লিখতে পারবো, অথবা তুমি যদি জাস্ট এভাবে লেখো আর অ্যাঙ্গেল থিটা, সেটাও এই কথাটাকেই মিন করে। বুঝতে পারছো? তুমি যদি কোথাও দেখো এভাবে লিখে রাখছে 2 অ্যাঙ্গেল 50, তাহলে বুঝতে হবে যে এমন একটা কমপ্লেক্স নাম্বারের কথা বলছে যার মডুলাস হচ্ছে 2 আর যার আর্গুমেন্ট হচ্ছে 50। তাহলে এটার পোলার ফর্ম হবে এরকম 2 cos 50 প্লাস i ইন্টু 2 sin 50। ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে একবার পোলার ফর্মে নিয়ে গিয়ে দেখি, তাহলে ক্লিয়ার হবে আইডিয়াটা। সো এখানে আমরা একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, z সমান হচ্ছে -3 + 4i। সো ওর মডুলাস হচ্ছে 5 আর ওর আর্গুমেন্ট হচ্ছে, আমরা দেখে আসছিলাম যে এটা 126 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা, আমরা একটু ইজি দেখে একটা চুজ করি, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমাদের কমপ্লেক্স নাম্বার z সমান হচ্ছে 2 + 2i, 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 2 + 2i,
√2, সরি 2√2, আর এটার আর্গুমেন্ট হচ্ছে 45 ডিগ্রি, tan ইনভার্স 2/2 দ্যাট ইজ 45 ডিগ্রি। সো আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে লিখতে পারবো 2√2 অ্যাঙ্গেল 45, অথবা এইভাবে লিখতে পারবো 2√2, এখানে আর কমন নিয়ে ফেলা যায়, আমরা এইভাবে লিখবো সবসময় আর cos থিটা প্লাস আই সাইন থিটা। সো 2√2 cos 45 প্লাস আই সাইন 45। অনেক সময় তুমি যখন আরও হায়ার ক্লাসে পড়বা বা নেটে কখনো দেখবা যে অনেকে এই cos থিটা প্লাস আই সাইন থিটাও লেখে না, এটাকে লেখা হয় আর cos প্লাস আই সাইন, এটাকে একসাথে বলা হয় সিস থিটা। হ্যাঁ জোহায়ের বলো, তোমার কোশ্চেনটা বলো। এটার মডুলাস বের করো, √2² প্লাস 2² হচ্ছে 2√2। ওকে, সো এখানে আমি চাইলে এইভাবেও লিখতে পারবো যে 2√2 cos 45 প্লাস আই সাইন 45, অর এইভাবেও লেখা অ্যালাউড 2√2 সিস 45। সিস মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, এইভাবেও লিখতে পারো। সবার কি এটা ক্লিয়ার? মানে এইটা হচ্ছে তার নর্মাল ফরম্যাট, আর এই সবগুলো হচ্ছে তার পোলার ফরম্যাট। আবার ভাইস ভার্সাটাও ট্রু, তোমাকে যদি এরকম একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে বলে যে এটাকে নর্মালি শো করো 2√2 45, তাহলে তুমি কি লিখবা? যে তাহলে এক্স হচ্ছে 2√2 cos 45, 2√2 cos 45 প্লাস আই 2√2 সাইন 45। সো 2√2 আর cos 45 হচ্ছে 1/√2 প্লাস আই 2√2 সাইন 45 হচ্ছে 1/√2। সো এখান থেকে আসে 2 প্লাস 2i, ঠিক আছে। সো আমরা এইভাবে একটা কমপ্লেক্স নাম্বার পোলার ফরম্যাট থেকে নর্মাল ফরম্যাটে আনতে পারি, ঠিক আছে। সো আই হোপ এই পর্যন্ত সবার ক্লিয়ার। আর এটা ক্যালকুলেটরে ডিরেক্টলি করা যায়। একটু দাঁড়াও, যারা হাত তুলছে একটু দাঁড়াও। ক্যালকুলেটরে এই অ্যাঙ্গেল সাইনটা দেওয়া আছে, দেখো 2√2 এটা লিখবা, দেন এখানে অ্যাঙ্গেল সাইনটা দেখো, এই ইঞ্জিনিয়ারিং সাইনের উপর অ্যাঙ্গেল সাইনটা দেওয়া আছে। সো শিফট ইঞ্জিনিয়ারিং, দেন এখানে দেখো 45। দেখো ও তোমার কমপ্লেক্স নাম্বারটাকে নর্মাল করে ফেলছে। হ্যাঁ আফিয়া বলো। শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং দিয়ে, আচ্ছা আমি তাহলে এই ক্যালকুলেটরে দেখাই। এই ক্যালকুলেটরে হচ্ছে তোমার এই সাইনটার উপর এই যে শিফট, দেন এই যে এ যেখানে লেখা ওইটা, ঠিক আছে। 2√2 অ্যাঙ্গেল সাইন 45, দেখো সে এটাকে নর্মালি সে কনভার্ট করে ফেলছে। অথবা তুমি ধরো পোলারে কনভার্ট করতে চাচ্ছ, সো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া, তুমি চাচ্ছ এটাকে পোলারে কনভার্ট করতে। সো শিফট, দেন এই যে কমপ্লেক্স নাম্বারের অপশন, 3 নম্বর অপশনে দেখো বলতেছে আর থিটাতে কনভার্ট করো, ওইটা দিলে ও এটাকে পোলারে কনভার্ট করে দিবে। ওকে, সো ক্যালকুলেটরে সব ক্যালকুলেশন তুমি করতে পারবা, যাবতীয় যা যা আছে। না না, এটাকে কার্টেসিয়ান ফরম্যাট বলা যাবে না। এটা আলাদা, ঠিক আছে। এটা জাস্ট এটাকে কমপ্লেক্স ফর্ম বলা হয়, বা একটা নর্মাল ফর্ম্যাট, এটাকে কার্টেসিয়ান ফর্ম বলা যাবে না, কারণ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য এটা পুরোপুরি ডিফারেন্ট। আচ্ছা, সো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা চাইলে এভাবে পোলার ফরম্যাটে এক্সপ্রেস করতে পারি। ওকে, সো আজকে আমাদের কমপ্লেক্স নাম্বার রিলেটেড ডিসকাশন এই পর্যন্তই।